আচ্ছা, এরপরে উম, এরপরে আমাদের এখানে এখানে কি বলছে যে ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশের পরিমাণ ভি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এইটা সমান মেইনলি কি হবে বলো তো? এই যে আমরা যেটা লিখলাম, এই যে এই জিনিসটা তো আমাদের টোটাল সমীকরণ না। আমরা লম্বাংশ নিলে লম্বাংশের আমাদের সমীকরণটা কি? এটা হচ্ছে যে কোনো দিকে এই যে বলগুলার লম্বাংশের যোগফল কি হবে? লব্ধির লম্বাংশের সমান হবে না? তো আমরা এই কোণটাকে যদি থিটা ধরে নিই, তাহলে এই দুইটা যোগফল সমান কি হবে? আর কস থিটা হবে না? সরি, এখানে তো ডাব্লিউ আছে লব্ধি হিসেবে, তাহলে এটা হবে ডাব্লিউ কস থিটা। এটা বুঝছো? হুম। আমরা তো এগুলো করে আসছি অনেকবার। এখন এখানে খেয়াল করো, বলছে যে ইউ এর দিকে অর্থাৎ লব্ধির লম্বাংশের পরিমাণ হচ্ছে ভি। তাহলে ইউ এর দিকে যে লব্ধির লম্বাংশ, এইটা হচ্ছে ডাব্লিউ কস থিটা। এইটা সমান কি? ইউ প্লাস ভি কজ আলফা। এবং ডাব্লিউ কস থিটাই হচ্ছে এখানে লব্ধির উপাংশ ইউ এর দিকে, তাহলে এইটাই মূলত হচ্ছে ভি। এটা বুঝছো এটা? হুম, বুঝছি। তাহলে আমরা এখানে ভি সমান কি লিখতে পারি? ইউ প্লাস ভি কস আলফা। ওকে। তাহলে এখানে আমাদের যে অন্তর্গত কোণ দেখাইতে বলছে, তাহলে কজ আলফা সমান হবে ভি মাইনাস ইউ ডিভাইড বাই ভি। তাহলে আলফা সমান হবে কজ ইনভার্স ভি মাইনাস ইউ ডিভাইড বাই ভি। ওকে। এবং ডাব্লিউ সমান আমাদের এটা দেখাইতে বলছে। আচ্ছা, তাহলে আমরা ডাব্লিউ সমান কি লিখতে পারবো? ডাব্লিউ তো লব্ধি, তাহলে ইউ স্কোয়ার ভি স্কোয়ার টু ইউ ভি কস আলফা। তাহলে এটা হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টু ইউ ভি কজ আলফা এর মান হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইড বাই ভি। তাহলে রুট ওভার এটা হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, ভি ভি বাদ টু ইউ দ্বারা এখানে গুণ করলে হবে টু ইউ ভি মাইনাস টু ইউ স্কোয়ার। এরপরে থাকবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার প্লাস টু ইউ ভি। এটাই আমাদের দেখাইতে বলছে। ওকে। আচ্ছা, এখন এখানে দেখাতে বলছে কোন কণার উপর একই সময়ে নির্দিষ্ট কোণে ক্রিয়াশীল ইউ এবং ভি বেগের লব্ধি ডাব্লিউ। দেখা যে ভি কে বিপরীতমুখী করে তার স্থলে ডাব্লিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই ভি বেগ প্রয়োগ করলে লব্ধির মান অপরিবর্তিত থাকে। আচ্ছা, এইখানে ইউ ভি এদের মধ্যবর্তী কোণ আলফা এবং এদের যে লব্ধি এটা হচ্ছে ডাব্লিউ। তাহলে আমরা এখানে সমীকরণটা কি লিখতে পারবো? ডাব্লিউ স্কোয়ার ইউ স্কোয়ার ভি স্কোয়ার টু ইউ ভি কস আলফা। এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। এবং এই দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, আমরা যদি ভি কে বিপরীতমুখী করি তাহলে ইউ এইখানে আমাদের সেম ডিরেকশনেই থাকবে। ভি ছিল আগে এই দিকে, এই কোণটা ছিল আলফা। এখন ভি কে আমরা উল্টো দিকে নিয়ে আসব এবং ভি এর জায়গায় এইখানে যে নতুন বলটা হবে এটা হচ্ছে ডাব্লিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই ভি। তাহলে আমাদের নতুন লব্ধি এখানে কোন দিকে কাজ করবে?
নতুন লব্ধি কাজ করবে এই বরাবর, আমরা এটাকে ধরলাম যে আর, তাহলে এইদিকে ইউ। তাহলে এই যে নতুন দুইটা বলের মধ্যবর্তী কোণ কত হবে? 180 মাইনাস আলফা, এটা হবে। তাহলে এখন এইখানে খেয়াল করো, আর স্কোয়ার সমান কি হবে এটা? এখানে ডাব্লিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই ভি, এটা কিন্তু একটা বল, তাহলে এটার উপর স্কোয়ার, ইউ স্কোয়ার টু ইউ, ভি বলতে এটা, আর কস 180 মাইনাস আলফা। এটা বুঝছো আশা করি। ওকে, তাহলে এখানে এর পরবর্তীতে এখানে কি হবে? ইউ স্কোয়ার এখানে থাকবে। আচ্ছা, আমরা যদি এখন এখানে বর্গের সূত্রটা যদি, না এখানে বর্গের সূত্র দেওয়ার দরকার নেই তো। এই যে এখানে খেয়াল করো, এখানে ভিতরে আছে ডাব্লিউ স্কোয়ার, তো আমরা যদি ডাব্লিউ স্কোয়ারের মান প্রথম সমীকরণটা থেকে বসাই দেই, এখন খেয়াল করো, এই যে ডাব্লিউ স্কোয়ারের মান বসাই দিলে এই ইউ স্কোয়ার এবং এই যে মাইনাস ইউ স্কোয়ারটা চলে যাবে। তাহলে এখানে কি কি থাকবে? এখানে একটা স্কোয়ার আছে, তো ধরো, তাহলে আমাদের এখানে থাকতেছে বি স্কোয়ার, ইউ স্কোয়ার তো বাদ, তাহলে থাকে টু ইউ ভি কস আলফা ডিভাইড বাই ভি এর উপর স্কোয়ার, এটা আশা করি বুঝছো। তারপরে এইখানে আছে টু ইউ, তারপর এখানে সেম কাহিনী থাকবে ভি স্কোয়ার টু ইউ ভি কজ আলফা ডিভাইড বাই ভি, আর কজ 180 মাইনাস আলফা কজই থাকবে, এবং 180 মাইনাস আলফা দ্বিতীয় চতুর্ভাগে কজ নেগেটিভ, তাহলে এটা হবে মাইনাস কজ আলফা। এই লাইনটা বুঝছো? বুঝছি। ওকে, এইখানে আরো একটা শর্টকাট একবারে অ্যাপ্লাই করা যাইতো, এই যে এখানে এই লবের মধ্যে ভি কমন নিয়ে এই যে হরের ভিটার সাথে একবারই বাদ দিয়ে দেওয়া যাইতো, তবে এত শর্টকাটে লেখার দরকার নাই। তাহলে এখানে থাকবে ইউ স্কোয়ার, তাহলে এখন আমরা যদি এই কাজটা করি, এখানে লবের মধ্যে থেকে ভি এবং ভি কমন নিয়ে নিচেরটার সাথে যদি বাদ দিয়ে দেই, তাহলে এখানে থাকবে ভি প্লাস টু ইউ কজ আলফা এর উপর স্কোয়ার, আর এখানে টু ইউ, এইখানেও সেম কাজই হবে, ভি প্লাস টু ইউ কস আলফা, আর এখানে তো মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা আমাদের সামনে চলে আসবে। এটা হচ্ছে কজ আলফা, তাহলে এখানে হচ্ছে আর স্কোয়ার, তাহলে এখানে আছে ইউ স্কোয়ার। আচ্ছা, এখন যদি সূত্র ভাঙাই দিই, তাহলে এটা হবে ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কস আলফা প্লাস ফোর ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা মাইনাস টু ইউ ভি কস আলফা, তারপর মাইনাস ফোর ইউ ভি কস স্কোয়ার আলফা। এটা বুঝছো? বুঝছি। ওকে,
না দাঁড়াও, এইখানে তো দুইটাই ইউ, তাহলে এটা এটা কি হবে? দুইটাই তো ইউ, তাহলে এটা হবে -2 UV cos আলফা -4। আচ্ছা এখানে দাঁড়াও দাঁড়াও, এখানে আমাদের ভুল হয়েছে একটু। এই যে এখানে প্রথমে তো ইউ স্কোয়ার, এখানে প্রথমে হচ্ছে আমাদের ইউ স্কোয়ার, তারপরে ভি স্কোয়ার, 2 AB। আচ্ছা এখানে বি এর মধ্যে একটা 2 আছে, তো ওই 2 আর সূত্রের 2 মিলে এখানে হবে 4। এখানে হবে 4, তারপর এটা 4 U² কজ আলফা, ঠিক আছে। আর এই যে শেষেরটাতে একটু বলেছে এইখানে, এখানে কোথায় ভুল হয়েছে, এটা হচ্ছে আমাদের বাইরেরটাও ইউ এবং ভিতরেরটাও ইউ, তাহলে এটা কি হবে? এটা হবে -2 to 4 U² কজ স্কোয়ার আলফা, এটা হবে। তাহলে আমাদের এটা বাদ যাবে, তাহলে এখানে থাকবে R² ইজ ইকুয়াল টু ইউ² প্লাস ভি²। 4 UV থেকে 2 UV আমরা যদি বাদ দেই, তাহলে থাকবে 2 UV কস আলফা। এই যে ইউ² প্লাস ভি² 2 UV কস আলফা, এটা কিসের মান? এটা হচ্ছে W² এর মান। তাহলে আর সমান কি হবে? ডাব্লিউ। অর্থাৎ আমাদের নতুন লব্ধি এবং প্রাথমিক লব্ধি সমান, এটাই দেখাইতে বলছে যে লব্ধির মান অপরিবর্তিত থাকবে, অর্থাৎ দুই ক্ষেত্রে লব্ধি সেম। আচ্ছা, এটা আমাদের লাস্ট ম্যাথ চ্যাপ্টারের। কোনো বন্দর হতে একটা জাহাজ উত্তর পশ্চিম দিকে, আচ্ছা এটা আগে আঁকাই। আমরা তো এগুলা কালকে পড়ছিলাম, উত্তর, দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে পশ্চিম। ওকে, তাহলে এই যে উত্তর পশ্চিম বলতে কিন্তু বোঝায় যে উত্তর এবং পশ্চিম দিকের ঠিক মধ্যবিন্দু, মানে মাঝখান দিয়ে আর কি। তাহলে একটা জাহাজ যাইতেছিল এই দিক দিয়ে উত্তর এবং পশ্চিম দিকের মাঝামাঝি, ঘন্টায় 15 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা করতেছে। তাহলে এইটার V1, আচ্ছা V1 দেওয়া 15, একই স্থানে একই সময় একই স্থান থেকে অপর একটি জাহাজ দক্ষিণ পশ্চিম দিকে ঘন্টায় 12 কিলোমিটার আওয়ার বেগে যাত্রা শুরু করে, তাহলে আরেকটা জাহাজ আসবে এই দিক দিয়ে দক্ষিণ পশ্চিমে, V2। এখানে V2 এর মান হচ্ছে 12। তাদের বেতার যন্ত্রের গ্রহণ শক্তির সীমা সর্বোচ্চ 500 কিলোমিটার, অর্থাৎ একটা জাহাজ আরেকটা জাহাজের মধ্যে যোগাযোগ করতে পারবে সর্বোচ্চ 500 কিলোমিটার দূরত্ব থেকে। এখন তাদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি 500 কিলোমিটার ক্রস করে যায়, তাহলে তারা আর যোগাযোগ রক্ষা করতে পারবে না। এখন বলছে কতক্ষণ তারা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে। এখন সময়টা আমরা কিভাবে বের করব? এখানে দূরত্ব হচ্ছে 500 কিলোমিটার, ধরে আমরা সময়টা বের করব। আচ্ছা এখন একটা জাহাজ যাইতেছে, এটা ও থেকে এ, মানে ও বরাবর একটা জাহাজ যাইতেছে, ও বি বরাবর একটা জাহাজ যাইতেছে, তাহলে এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স আমরা এটা কিভাবে মেজার করব? এদের মধ্যবর্তী ডিস্টেন্স হবে এই রেখাটা, এটা হবে না, এই যে AB যে রেখাটা, এটা হচ্ছে এদের মধ্যবর্তী ডিস্টেন্স। ওকে, তাহলে এখানে AB সর্বোচ্চ কত হইলে এরা যোগাযোগ রক্ষা করতে পারবে? সর্বোচ্চ 500 কিলোমিটার হইলে, এটা বুঝছো? হুম, বুঝছি। তাহলে মনে করি T সময় পর্যন্ত
ওকে, তাহলে যাত্রা শুরু টি সময় পর্যন্ত তারা যদি যোগাযোগ রক্ষা করতে পারে, তাহলে টি সময়ে এইখানে প্রথম জাহাজের অতিক্রান্ত যে দূরত্ব, এটা কত হবে? এটার বেগ হচ্ছে 15, তাহলে এটা কত হবে? বেগ ইনটু সময়, তারপর টি সময়ে দ্বিতীয় জাহাজের অতিক্রান্ত দূরত্ব, এটা কত হবে? এটা হবে 12 টি। আচ্ছা, তাহলে ও এ হচ্ছে 15 টি, ও বি হচ্ছে 12 টি। তাহলে এখানে আমাদের এ বি, আচ্ছা এই কোণটা এখানে এই কত ডিগ্রি বলো তো? এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। হ্যাঁ, এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে এইখানে আমাদের এবিটা হবে এখানে অতিভুজ, তাহলে এবি স্কোয়ার সমান হবে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। তাহলে এটা 15 আর 12, 15 আর 12 মিলে কত হয়? 100, 225 আর 144, 369 টি স্কোয়ার। তাহলে আমরা জানি যে এবি কে হইতে হবে 500, এটা তো বুঝাইলাম। তাহলে এইখান থেকে টি এর মান আসতেছে 26.03 আওয়ার। ওকে, এটা বুঝছো আশা করি। তাহলে এখানে আমাদের 9.1 শেষ। আচ্ছা, আমরা এখন 9.2 শুরু করবো। আচ্ছা, 9.2 তে ধরো এইখানে দেখি আগে কোনো কিছু থিওরি পড়ানোর আছে কিনা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 9.2। তো 9.2 তে আমাদের প্রথমে যে গতির সূত্রগুলোর প্রমাণ আছে, এগুলো আমাদের শিখতে হবে না। আচ্ছা, এই যে এই সূত্রটা নর্মালি এসএসসি তে শেখানো হয় না, কারণ এটা কলেজ লেভেলের সূত্র। তো এটা এটা নর্মালি এসএসসি তে শেখানো হয় না। এটা এটা কি রকম যে, ধরো যে একটা বস্তু যাইতেছে। আচ্ছা, ধরো এটা একটা ম্যাথ লিখে দেই। একটা বস্তু এখানে স্থির অবস্থান থেকে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাত্রা শুরু করলো। তো আমরা 19-এ নর্মালি কি টাইপের ম্যাথ পড়ছিলাম, যে 3 সেকেন্ড পরে পর বেগ অথবা আমাদের দূরত্ব জানতে চাইতো। তো যদি এই টাইপের ম্যাথ যদি আসতো, তখন আমরা এখানে কি লিখতাম? যদি বেগ জানতে চাইতো, ভি সমান ইউ প্লাস এ টি। যেহেতু এখানে স্থির অবস্থান, ইউ হচ্ছে 0, এর মান হচ্ছে 3, সময়ের মান হচ্ছে 3, তাহলে 9 মিটার/সেকেন্ড। এবং এখানে আমাদের এই দূরত্ব সূত্র কি? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার,
তাহলে এটা হচ্ছে ইউ এর মান 3, টি এর মান, সরি, ইউ হচ্ছে 0, ইউ 0, টি এর মান হচ্ছে 3, আর এইখানে হচ্ছে হাফ। আচ্ছা, এটা 0, এটা 3 ইন্টু না 27, 27 ডিভাইড বাই 2 কত? 13.5। এত মিটার। এটা হচ্ছে অ্যান্সার। তো আমাদের নর্মালি এই টাইপের ম্যাথ গুলো আসতে এসএসসি তে, বাট এই টাইপের প্রশ্ন হয়, বাট এই সূত্রটা এসএসসি বইতে নাই। এখানে যদি জিজ্ঞেস করে যে দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, যদি এইটা জিজ্ঞেস করে যে দ্বিতীয় সেকেন্ডে বলুক অথবা চতুর্থ সেকেন্ডে বলুক অথবা দশম সেকেন্ডে বলুক, যাই হোক, এখন এখানে দ্বিতীয় সেকেন্ড অথবা চতুর্থ সেকেন্ড অথবা দশম সেকেন্ড মানে এই এই টাইপের শব্দগুলো দ্বারা বোঝায় একটা নির্দিষ্ট সেকেন্ড। যেমন দ্বিতীয় সেকেন্ড বলতে এই কোনটা বোঝায় বলতো? দ্বিতীয় সেকেন্ড বলতে বোঝায় যে 1 এবং 2 সেকেন্ডের মাঝামাঝি যে সময়টা, ওইটাকে বলা হয় দ্বিতীয় সেকেন্ড। মানে এটা একটা 1 সেকেন্ড নির্দিষ্ট বোঝাচ্ছে। কিন্তু তারপর চতুর্থ সেকেন্ড বলতে এখানে কি বোঝায়? 3 সেকেন্ড এবং 4 সেকেন্ডের মাঝামাঝি সময়টাকে বলা হয় চতুর্থ সেকেন্ড। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তো এখন এইখানে যদি এইরকম প্রশ্ন করে যে চতুর্থ সেকেন্ডে অথবা দশম সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এই টাইপের প্রশ্নের জন্য আমাদের সূত্র হচ্ছে ইউ ইন্টু t-1 হাফ ইন্টু এ ইন্টু t-1 এর উপর স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। ওকে। আচ্ছা, এটা আমরা এসএসসি তে শিখছিলাম যদিও, কারণ আমরা আহ, স্কুলে থাকতে আমরা ফিজিক্স পড়ছিলাম ফুলবাড়িতে এসে। তো তখন আমরা ফুলবাড়িতে একজন কলেজের স্যারের কাছে পড়ছিলাম, তো উনি এটা পড়াইছিলাম। বাট এটা বইতে নাই। এবং এসএসসি তে এই যে এই টাইপের ম্যাথ গুলা সলভ অন্য নিয়মে করানো, এটা কিভাবে করানো হয় আচ্ছা এটাও একটু দেখাই দেই, তাহলে দুইটা সম্পর্কে আইডিয়া আসবে। এখানে খেয়াল করো, তোমাকে যদি জিজ্ঞেস করে যে তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তো আমি তো বললাম যে এই তৃতীয় সেকেন্ড বলতে কি বোঝায়? 2 সেকেন্ড এবং 3 সেকেন্ডের মধ্যবর্তী যে সময়টা। তো আমরা যদি এটা ম্যানুয়াল নিয়মে করতে যাই, এটা কি হবে এখানে খেয়াল করো। আমি যদি লিখি 2 সেকেন্ড পরে আমার দূরত্ব, দেখো 2 সেকেন্ড পর এখানে যে দূরত্ব কি হবে আমাদের জেনারেল সূত্র অনুযায়ী, এই যে এইটা 2 সেকেন্ড পর ডিস্টেন্স কি হবে? ইউ হচ্ছে 0, টি হচ্ছে 2, হাফ, এর মান হচ্ছে 3, সময়ের মান হচ্ছে 2। এরকম হবে না? তাহলে এটা হয় কত? 3 × 12 ডিভাইড বাই 2, 6 মিটার। এবং 3 সেকেন্ড পর দূরত্ব, এটা কি হবে? 0 × 3, তাহলে হাফ, এর মান হচ্ছে 3, আর টি এর মান 3 বসালে 9, তাহলে 27, আর এটা হচ্ছে 13.5। আচ্ছা, আমরা তো এটা বেরই করছিলাম। আচ্ছা, এটা হচ্ছে 3 সেকেন্ড পরে যায় আর এটা হচ্ছে 2 সেকেন্ড পরে, তাহলে 3 এবং 2 সেকেন্ডের মধ্যবর্তী সময় সে এই কতটুকু ডিস্টেন্স অতিক্রম করবে? তাহলে এখানে দ্বিতীয় সেকেন্ডে এখানে কত হবে? 13.5 - 6, অর্থাৎ 7.5। এটা বুঝছো?
হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন আমরা যদি এটা ডিরেক্ট মেইন সূত্রে যদি বসাই দেই যে এখানে দ্বিতীয় সেকেন্ডে, তো এখানে যততম সেকেন্ডে বসবে টি এর মান অত এখানে বসাই দিব। তাহলে ইউ তো জিরো, তাহলে প্রথমটুকু হয়ে যাবে জিরো, হাফ, এর মান হচ্ছে 3। এখানে যেহেতু টি এর মান বলছে দ্বিতীয় সেকেন্ডে, তাহলে কি হতো? উম দ্বিতীয় সেকেন্ড বলতে বোঝায় দ্বিতীয় এবং তৃতীয় এর। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এখানে এটাই ভাবে মিলবে না তো। দ্বিতীয় সেকেন্ড বলতে প্রথম আচ্ছা, দাঁড়াও আর দাঁড়াও। দ্বিতীয় সেকেন্ডের মধ্যবর্তী সময় আচ্ছা, না? না না, আমার এখানে সূত্রটা লিখতেই তো ভুল হয়েছে। Wait, আমি এখানে যেটা সূত্র লিখছি এটা হচ্ছে T-1তম সেকেন্ডের। আচ্ছা দাঁড়াও, আমার এখানে সূত্র লিখতেই ভুল হয়েছে। এটা হচ্ছে T-1তম। আচ্ছা দাঁড়াও, এটা সূত্র না। Wait, এখানে হচ্ছে ইউ। এটা আমাদের, আমি যেটা প্রথমে লিখছিলাম এটা হচ্ছে T-1তম। আর যেটা টি তম, যেটা সূত্র এটা হচ্ছে ইউ প্লাস হাফ এ ইন্টু 2T-1, এটা হচ্ছে সূত্র। ওকে। যে এখন মিলবে, এখন এখানে খেয়াল করো। ইউ হচ্ছে জিরো, হাফ এর মান 3, 2 ইন্টু এখানে দ্বিতীয় সেকেন্ড, তাহলে টি এর মান হবে 2-1। তাহলে এটা কত হয়? 4। 2T-1, তাহলে 4-1 বলতে 3, 3 3 9, তাহলে এটা কত হয়? 4.5। এটা মিললো না তো। দ্বিতীয় সেকেন্ড বলতে তো এখানে তোমার তৃতীয়। দূর হ। আমি তো এখানে বারবার উল্টা বলতেছি। দ্বিতীয় এবং তৃতীয় এর মধ্যবর্তীটাকে বলা হবে তৃতীয় সেকেন্ড। আচ্ছা দাঁড়া, আমার আমার বলতে ভুল হয়েছে এখানে। এটা হচ্ছে যে এটা কি হবে, এই যে 2 এবং 3, মানে যেটা তোমার 3-এর দিকে যাইতেছে ওইটাকে বলা হবে তৃতীয় সেকেন্ড। আর এক আর এক আর দুইয়েরটা, 1 আর 2-এর মাঝামাঝিটাকে এখানে কি বলা হবে? এটা হচ্ছে দ্বিতীয় সেকেন্ড। আর 0 আর 1-এর মাঝামাঝি প্রথম সেকেন্ড। এটা বুঝছো এখন? বুঝছি। ওকে। তাহলে আমরা যেটা বের করলাম এটা হচ্ছে তোমার তৃতীয় সেকেন্ডের জন্য। তাহলে এখানে হবে 3। তাহলে এটা হবে কত? 3 5, 5 আর 3 15। 15 ÷ 2 এখানে কত হবে? 7.5। এটা বুঝছো? বুঝছি। ওকে। আচ্ছা, তো এই প্রথম দিকে যেগুলা এই বলছিলাম যে এই যে মানে এততম সেকেন্ডে প্রথমে যেটা বলছিলাম ওইটা হয়তো ঠিক ছিল। তারপরে জানি কি জানি ভাবতেছিলাম, ওই জন্য উল্টা পাল্টা বের হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন এটা বুঝছো আশা করি। তাহলে আমাদের চতুর্থ সেকেন্ড কোনটাকে বলা হবে? এ, চতুর্থ সেকেন্ড বলা হবে কিন্তু যেটা তৃতীয় থেকে 4, অর্থাৎ 3 এবং 4-এর মাঝামাঝি। এবং দশম হবে কোনটা? 9 এবং 10-এর মাঝামাঝি। এগুলা কিন্তু এই যে ম্যাথ করার সময় লাগবে। তো এগুলো নিয়ে আর কনফিউজ থাকা যাবে না কিন্তু। ওকে। তাহলে এখানে এই সূত্রটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে আমাদের বেশ কিছু গ্রাফ আছে। 9 10-এ আমরা এই যে এই গতির চ্যাপ্টারে বেশ কিছু গ্রাফের ম্যাথ আমরা করছিলাম। তো এই টাইপের কিছু গ্রাফ এখানে লাগবে। যেগুলো গ্রাফ কিন্তু এই যে পরীক্ষাতেও কিন্তু আসে। তো এগুলো মনোযোগ দিয়ে এখানে খেয়াল করো।
আচ্ছা, এখন গ্রাফ আঁকানোর জন্য আমাদের সরলরেখার এখানে হেল্প নেওয়া লাগবে। তো সরলরেখা অথবা বিভিন্ন গ্রাফ সম্পর্কে আমরা জানি। যেমন এখানে সমবেগের ক্ষেত্রে সমবেগের সূত্র কি? হুম। এস ইকুয়াল টু ভিটি। হ্যাঁ, এস সমান ভিটি। তো এখন যদি আমাদের গ্রাফ আসে, এখন যদি গ্রাফ আসে যে ভি ভার্সেস টি এর যদি গ্রাফ আসে, এটা কিরকম হবে বলো? বলো। এইটা মূল বিন্দুগামী হবে। মূলবিন্দুগামী? কিভাবে মূলবিন্দুগামী? এখানে আমি ভি এবং টি এর গ্রাফ এখানে আমি আঁকাইছি। এখানে আমাদের নামটাই হচ্ছে সমবেগ। তো সমবেগ হলে এখানে বেগের তো চেঞ্জ হবে না। তো বেগের যদি চেঞ্জ না হয় তাহলে এখানে গ্রাফটা এখন কেমন হবে বলো? এইটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল? এটা এরকম? না না, ভি তো ওয়াই টি অক্ষ এর বরাবর। সমান্তরাল হবে। টি কার এর সমান্তরাল? সমান্তরাল। টি। হ্যাঁ, তো এখানে ভি যদি চেঞ্জ না হয়, ভি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এখানে সকল বিন্দুতে ভি এর মান সেম রাখতে গেলে এখানে গ্রাফটা এখানে হইতে হবে এক্স অক্ষের সমান্তরাল। এখন আমি যদি উল্টাটা করি যে ভি দেই এক্স অক্ষে, টি দেই যদি ওয়াই অক্ষে, তখন এটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। ওকে। এখন আরেকটা গ্রাফ বলো, এটা হচ্ছে, এখন যদি এস বনাম টি এর যদি গ্রাফ দেই, এটা কেমন হবে? এটা বলো। এইটা মূল বিন্দুগামী হবে। আসলে কিভাবে মূলবিন্দু আমি বলে দিই। এটা আছে, দুইটাই তো পরিবর্তনশীল না, এই জন্য। কি কি? দুইটাই পরিবর্তনশীল জন্য মূলবিন্দুগামী? এটা কোনো ব্যাখ্যা হইলো? এই যে এইভাবে উল্টাপাল্টা এই এই থিওরি খাটাই কিন্তু এগুলো শেখা যাবে না। এখানে হচ্ছে যে এস সমান ভিটি। এস আছে ওয়াই অক্ষ বরাবর, টি আছে এক্স অক্ষ বরাবর। আর ভি যেহেতু সমবেগ, তো এটা হচ্ছে আমরা একটা, এটা চেঞ্জ হবে না জন্য আমরা একটা এটাকে ধ্রুবক হিসেবে ধরতে পারি কে অথবা এম। তো আমরা যদি ভি এর জায়গায় একটা ধ্রুবক বসাই এম, তাহলে এটা কোন ফরম্যাটে আসে? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, জন্য এটা মূলবিন্দুগামী হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে এস ভিটি, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এক্স। তাহলে এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স টাইপের। ওকে। তাহলে এই ত্বরণের ক্ষেত্রে আর
এইচএসসির এই যে ম্যাথ বইয়ে এখানে ত্বরণকে এফ দ্বারা লেখা হয়েছে, তো তুমি বিভিন্ন প্রমাণে দেখবা যে এখানে এফ আছে, তো এফ দ্বারা এখানে ত্বরণ নির্দেশ করা হয়। বাট আমরা এফ লিখবো না, আমরা এ দ্বারাই লিখবো। যদি কোনো প্রশ্নে স্পেসিফিক ভাবে এফ বলে দেয় তখন আমরা এর জায়গায় এফ লিখবো আর কি। এছাড়া নর্মাল ম্যাথে যদি এফ বলে না দেয় তাহলে এফ লেখার দরকার নাই। ওকে, দেখো সমত্বরণের ক্ষেত্রে আমাদের সূত্র আছে দুইটা, একটা হচ্ছে ভি ইউ প্লাস এটি, আর একটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, তাহলে এখন এইখানে উম, এই সূত্র অনুযায়ী এখানে আমাদের দিল যে এ আর টি, এটা কি হবে বলো? এইটা হবে এক্স অক্ষের সমান্তরাল। হ্যাঁ, এটা হবে এক্স অক্ষের সমান্তরাল। এখন এখানে আমাদের দিল যে ভি এবং টি, এগুলো কিন্তু মেন